অপারেশন সিন্দুরে নিহত শতাধিক দাবি রাজনাথের। ভারতের 12টি ড্রোন ভূপাতিত, বলছে ইসলামাবাদ। কাশ্মীর সীমান্তে রাতভর গুলি, উত্তেজনা তুঙ্গে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে কঠোর নজরদারি। কুড়িগ্রাম খাগড়াছড়ির পর মৌলভীবাজার দিয়ে শতাধিক অনুপ্রবেশ, আটক 73। জাতীয় নিরাপত্তা রক্ষায় অংশীজনদের পরামর্শে দেশকে এগিয়ে নেওয়ার তাগিদ সেনা প্রধানের। সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত নেতৃত্বে জোর। আওয়ামী লীগের দুর্নীতিতে জড়িত নয় এমন যে কেউ আসতে পারবেন বিএনপিতে। সংবাদ সম্মেলনে রিজভী। 15 মে থেকে সদস্য সংগ্রহ শুরু, লক্ষ্য 1 কোটির বেশি যুক্ত করা। এবং বিদেশি অপারেটর দিয়ে বন্দর পরিচালনায় সার্বভৌমত্বের শঙ্কা উড়িয়ে দিলেন বিরাট চেয়ারম্যান। নিউমোরিং টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। মিম, আমরা দেখছি পাকিস্তান এবং ভারতের যে সংঘাত শুরু হয়েছে এবং সেখানে পাকিস্তানের ভূখণ্ডে অপারেশন সিন্দুরে শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবং অন্যদিকে মঙ্গলবার রাতে থেকে ভারতের 12টি ড্রোন ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। অপারেশন সিন্দুরের পর টানা দ্বিতীয় দিনের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দেশের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে পাকিস্তানি সেনাদের আর্টিলারি হামলায় 1 ভারতীয় সেনা ও 4 শিশুসহ নতুন করে আরও অন্তত 13 জন নিহত হয়েছেন। এবং ভারতে চলছে সর্বদলীয় বৈঠক, সর্বোচ্চ সতর্কতাও জারি করা হয়েছে আকাশ, সমুদ্র ও স্থল সীমান্তে। বিস্তারিত জানাবেন সহকর্মী তানভীর জনি। পেহেলগাম হত্যাকাণ্ডের পর টানা 2 সপ্তাহ ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে গোলাগুলি। এদিকে ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের পাল্টা হামলার শঙ্কায় ভারতের সীমান্ত, আকাশ ও সমুদ্রপথে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। জম্মু কাশ্মীর উপত্যকার 10 জেলায় কন্ট্রোল রুম স্থাপন করেছে ভারত সরকার। অপারেশন সিন্দুরের পর বুধবার মধ্যরাতে ভারতের জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি ও আখনুরে গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনারা। এতে করে একদিনে 1 ভারতীয় সেনা ও 4 শিশুসহ বেশ কয়েকজন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জবাবে ভারতও পাল্টা গুলি ছোড়ে। এর আগে লাহোরের আকাশ থেকে ভারতীয় গোয়েন্দাদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে স্কুল, মাদ্রাসা ও মসজিদ। বাসিন্দাদের অভিযোগ, সন্ত্রাসীদের নামে ভারত হামলা চালিয়েছে বেসামরিক স্থাপনায়, যা তাদের মিথ্যাচার। ये इंडिया मोदी का एक झूठा प्रोपेगेंडा है। आप इसको खुद कवर कर सकते हैं, देख सकते हैं कि आबादी के अंदर कोई कैंप दहशतगर्दों का हो सकता है या नहीं हो सकता। हमारा घर भी इसके बैक साइड पे आ जाते हैं। रात के तकरीबन 12:30 बजे यहाँ पे अटैक हुए। 12:30 बजे से तकरीबन 1 बजे के दौरान तकरीबन 6 से 7 यानी कि अटैक यहाँ पे हुए इसी एरिया में। এমন অবস্থায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানালেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। দুই দেশের চলমান উত্তেজনা বন্ধের আহ্বানও জানান ট্রাম্প। I get along with both. I know both very well, and I want to see them work it out. I want to see them stop, and hopefully they can stop now. They've gone tit for tat. So hopefully they can stop now, but I know both. We get along with both countries very well, good relationships with both, and I want to see it stop. And if I can do anything to help, I will be there. ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমিয়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে জোর দেন তিনি। অপারেশন সিন্দুরের একদিন পরই ভারত সফরে আসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে তেহরান।
পাকিস্তানি সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে রাজধানী ইসলামাবাদে সমাবেশ করেছে শত শত মানুষ। ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর দাবি জানান তারা। অন্যদিকে ভারতের বেশ কয়েকটি রাজ্যে বের করা হয় আনন্দ মিছিল। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর উত্তেজনায় সীমান্তে বন্ধ রয়েছে রিট্রিট শিরোমণি। দুই দেশের এই সংঘাত আরও বড় হওয়ার শঙ্কায় আছেন লন্ডনে বসবাসরত ভারতীয় ও পাকিস্তানিরা। এই ঘটনায় তারা হতাশ। In Kashmir, with apparently what the Pakistani terrorists did, so I wasn't hoping for it, but there was some retaliation which we did get from India. War is going on all over the world, in Middle East, in other part of the world, and why they started it for? এদিকে যুদ্ধ পরিস্থিতিতে আত্মরক্ষায় বেসামরিক নাগরিকদের জন্য ভারত জুড়ে চলছে মক ড্রিল, যেখানে সাধারণ মানুষকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেওয়া হচ্ছে নানা প্রশিক্ষণ। এরই অংশ হিসেবে ভারতের অমৃতসরে বুধবার রাতে ব্ল্যাকআউট করে বাসিন্দাদের বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়। তানভীর জানি, এখন বিশ্ব। ভারত পাকিস্তান সংঘাতের কারণে বাংলাদেশেও প্রভাব পড়ার শঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। এছাড়া বাংলাদেশকে এই সংঘাতে জড়ানোর চেষ্টাও করতে পারে কোনো কোনো পক্ষ। তাই বিশ্লেষকরা জানান সরকারকে থাকতে হবে সতর্ক ও কূটনৈতিকভাবে সক্রিয়। শাহাদাত অভ্রের প্রতিবেদন। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। এরই মধ্যে পানি চুক্তি স্থগিত, বাণিজ্য বন্ধ, যুদ্ধের মহড়া করে অবশেষে প্রায় 2 সপ্তাহ পর একে অপরের ভূখণ্ডে হামলা পাল্টা হামলা। উভয় দেশের শীর্ষ নেতাদের বক্তব্যে হুমকি পাল্টা হুমকিতে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিয়েছে, এই উত্তেজনার কী প্রভাব পড়বে বাংলাদেশে? এই সংঘর্ষ যদি দীর্ঘস্থায়ী হয়, আরও স্থায়ী রূপ ধারণ করে, তখন তার প্রভাব শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য যেই ভারতের যারা এবং পাকিস্তানের যারা নেইবারিং স্টেট রয়েছে তাদের উপরে তো পড়বেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নেতিবাচক প্রভাব পড়বে দেশে। ভারত থেকে অনুপ্রবেশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ তাদের। আমাদের সীমান্তে কিছুটা পুশিন হচ্ছে, যেগুলো মানে ভারতের দ্বারা চিহ্নিত অবৈধ অভিবাসী হিসেবে বাংলা ভাষাভাষী লোকজনকে পুশিন করা হচ্ছে। একটা পয়েন্ট দিয়ে না, বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে, এবং কাউকে কাউকে গুজরাট থেকে ত্রিপুরা এনে সেখান থেকে চোখ বেঁধে হাঁটিয়ে বর্ডার পর্যন্ত নিয়ে এসছে, এবং তারা এখন পুশব্যাকের অপেক্ষায়, পুশ ইন করার অপেক্ষায় আছে। গোয়েন্দা কার্যক্রম যেটা, সেটাকে অনেক বাড়াতে হবে। সীমান্তে কেন এইভাবে রিফিউজিদের কনসেন্ট্রেট করা হচ্ছে? 2024-এর 5 আগস্টের পর পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হওয়ায় বাংলাদেশকে নিরাপদ মনে করছে না ভারত। এমন মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, নানাভাবে এই যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে বিভিন্ন পক্ষ। তাই অন্তর্বর্তী সরকারকে সচেতন থাকতে হবে। ভবিষ্যতে যদি এটা বিস্তৃত হয় এবং সেখানে যদি পণ্যবাহী জাহাজ চলাচলের রাস্তা প্রভাবিত হয়, নিঃসন্দেহে সেটা সামগ্রিকভাবে কিন্তু এই অঞ্চলের সকল দেশেরই বাণিজ্যের জায়গায় এক ধরনের হুমকি তৈরি করতে পারে। অর্থনৈতিকভাবে ভারত একটা চাপের মধ্যে পড়বে। সেটা এখন ভারত নির্ভর যে অর্থনীতি আমাদেরটা ছিল, দুটা দেশ যখন কাছাকাছি থাকে কিছু বাণিজ্যিক ডিপেন্ডেন্সি তৈরি হয়, সেটার ভিতরে একটা প্রভাব পড়বে। ভারত স্পন্সর্ড যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়াতে ক্রমাগত অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে। ধর্মকে ব্যবহার করে আমাদের একটা উত্তেজনা তৈরি হতে পারে এই দেশের মধ্যে, এবং এটার ভিতর দিয়ে একটা অনাবশ্যকভাবে একটা যুদ্ধে আমাদেরকে জড়িয়ে ফেলার বা আমাদের ভিতরে একটা আনরেস্ট তৈরি করার একটা চেষ্টা করতে পারে। নানা ধরনের উস্কানি ও গুজবের মাধ্যমে বাংলাদেশকে এই সংঘাতের অংশ করার চেষ্টা চলছে উল্লেখ করে দেশের নিরাপত্তায় সর্বোচ্চ নজরদারি রাখা প্রয়োজন বলে মনে করেন তারা। এখন আর শুধু দুই সেনাবাহিনীর মধ্যে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। এদিকে ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে 118 জন লোক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে 73 জন বিজিপি হেফাজতে রয়েছে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিপি। সীমান্ত জেলাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারিও। বিস্তারিত প্রতিবেদনে।
ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলার মধ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ পুশিন শুরু করে। সীমান্তের ওপার থেকে জোর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের পাঠায়। এর মধ্যে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বুধবার ভোর থেকে বিএসএফ বেশ কিছু বাংলাদেশি সহ অনেককেই পুশ ইন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোমলগঞ্জের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিজিবি ক্যাম্প দিয়ে যারা প্রবেশ করেছে তাদের হাত বাঁধা ও গা কর্দমাক্ত ছিল। এ সময় অনেকে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে। অনেককে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়। ইন্ডিয়ার থেকে কই থেকে যে মানুষ আইছে, রাইত ধরিয়া নিছে, রাইত ধরছে, সকালে থানাত নিছে না কই নিছে, আবার দেখলাম ঘুরাইয়া আনতে। আমাদেরকে ভারত থেকে আসছি আমরা, তো আমাদের একটু সহযোগিতা দরকার। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। 14-15 জনের লোক বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, এরপরে বিজিবিকে আমরা খবর করি। এছাড়াও কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে 30 জন, কুলাউড়ার মরুইছড়া সীমান্ত দিয়ে 30 জন, বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে 26 জন ও লাতু সীমান্ত দিয়ে 32 জন প্রবেশ করেছে। এর মধ্য থেকে 45 জনকে আটক করতে পারেনি বিজিবি। এছাড়াও জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের খবরও পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান জানিয়েছে, ভারত 35 থেকে 40 হাজার লোককে তাদের বাড়িঘর ভেঙে বিতাড়িত করেছে। বিভিন্ন এলাকা থেকে তারা আসছে। এবার বিজিবিকে বললাম যে মারধর করবে না, যেভাবে হোক তাদেরকে যেভাবে সুন্দরভাবে তাদের সাথে পৌঁছানো যায় সে ব্যবস্থা নেবেন। বিজিবির 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, অনুপ্রবেশকারী ঠেকাতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নজরদারি বাড়িয়েছে পুলিশও। চেকপোস্ট কার্যক্রম করতেছি আমরা, এই লোকজনদের জিজ্ঞাসাবাদ করতেছি কোথা থেকে তারা আসতেছেন এবং তাদের পরিচয় জানার জন্য চেষ্টা করতেছি। এই বিষয়ে আমরা চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছি। এছাড়া বুধবার ভোররাতে কুড়িগ্রামের ভুরঙ্গামারী ও রৌমারী উপজেলার বিভিন্ন স্থান থেকে 44 জনকে আটক করে পুলিশ ও বিজিবি। ভারত থেকে তাদের বাংলাদেশে পুশ ইন করে। একই সময়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানিছড়ার কয়েকটি সীমান্ত দিয়ে 79 ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মৌলভীবাজার এখন। দেশের বিভিন্ন সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানতে আখাউড়া সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। আমরা তার কাছে জানতে চাই, সঞ্চয় একটু জানাবেন আমাদেরকে, ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে আখাউড়া সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন, একটু বিস্তারিত বলবেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা ভারত সীমান্তবর্তী, বিশেষ করে আখাউড়া, কসবা এবং বিজয়নগর, এই 3 উপজেলার প্রায় 70 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। এবং এই সীমান্ত এলাকাগুলোতে আমরা অর্থাৎ বিজিবির যে টহল সেটি কিন্তু আমরা বেশ তৎপর থাকতে দেখেছি। বিশেষ করে বিজিবির 2টি ব্যাটালিয়ন সদস্যরা কিন্তু এখানে ধাপে ধাপে কিন্তু তারা টহল দিচ্ছেন। বিশেষ করে বিজিবির 60 ব্যাটালিয়ন এবং বিজিবির 25 ব্যাটালিয়ন, এই 2 ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু এই সীমান্তবর্তী এলাকার সবটুকু অংশে কিন্তু তারা টহল দিচ্ছেন। বিশেষ করে যেসব এলাকাগুলো, বিশেষ করে যে সীমান্তগুলো একেবারেই ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যেখান দিয়ে আসলে চোরা কারবার হয় বা আসলে এই যে অনুপ্রবেশের যে এখন যে ইস্যুটি আসলে সামনে এসেছে সেটি হতে পারে, সেই এলাকাগুলোতে কিন্তু বিজিবির একটি বাড়তি তৎপরতা বা বাড়তি টহল আমরা দেখতে পেয়েছি। আমি এখন আছি, এই মুহূর্তে আমি আছি আখাউড়া সীমান্ত এলাকাতে। এখানে আমরা কিন্তু বিজিবির যে তৎপরতা সেটিও কিন্তু আমরা দেখছি যে বেশ ভালো তৎপরতা রয়েছে। বিশেষ করে এখানে একটু পরপর কিন্তু বিজিবি সদস্যরা সীমান্তের একেবারে যেই এলাকাগুলো আছে সেখান দিয়ে কিন্তু আসলে তারা টহল দিচ্ছেন এবং তারা বিজিবি এবং সীমান্তবর্তী এলাকায় যেসব বাসিন্দা আছে তাদেরকেও কিন্তু তারা সতর্ক করছেন। একটু জেনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবার যে জয়নগর সীমান্ত আছে সেটি কিন্তু যে অবৈধ অনুপ্রবেশের জন্য একটি ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা। এটা আমরা কিন্তু অতীতেও দেখেছি আসলে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে যে অনুপ্রবেশ বা আসলে বিএসএফ এর তরফ থেকে যে পুশিনের যেই তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এখন কিন্তু বিজিবির সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা যেহেতু দেশের বিভিন্ন স্থানে এই অনুপ্রবেশের ঘটনাটি ঘটছে বা আসলে ঘটার চেষ্টা চলছে, সেই বিষয়টিকে সামনে রেখে তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন। তারা কোনো অবস্থাতেই কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া যেসব সীমান্ত আছে অর্থাৎ কসবা, আখাউড়া, বিজয়নগর, এই 3 সীমান্তবর্তী এলাকা দিয়ে কিন্তু কাউকে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করতে দিবেন না বলে তারা সতর্ক রয়েছেন। এবং যারা সীমান্তে টহল দিচ্ছেন সেসব সীমান্তের সেসব যে বাহিনী তাদেরকেও কিন্তু একটি কড়া নির্দেশনা দেওয়া রয়েছে, অর্থাৎ কোনোভাবেই যেন কেউ যেন আসলে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি কিন্তু তারা বেশ তৎপরতার সঙ্গে তারা লক্ষ্য করছেন এবং তারা এই বিষয়টি দায়িত্ব পালন করছেন। জানিয়ে রাখি, এই যে
সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তবে যেহেতু সাম্প্রতিককালে কিন্তু দেশের বিভিন্ন স্থানের সহ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তো এই যে বিএসএফ এর যে গুলি বা নির্যাতনের ঘটনাগুলো যেটি ঘটছে সেটিকে কেন্দ্র করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্তবর্তী এলাকার বাসিন্দা আছেন তার মধ্যে কিন্তু এক ধরনের চাপ আতঙ্ক কাজ করছে। তারা আসলে যেটি বলছেন, বিশেষ করে আখাউড়া সেনাবাদী এলাকার যেই গ্রামটি আছে সেটি কিন্তু একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম, এবং এই গ্রামের যারা বাসিন্দা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে রাত হলেই কিন্তু বিএসএফ এর তরফ থেকে একটি হয়রানিমূলক তাদের সাথে আচরণ করা হয়। বিশেষ করে বিএসএফ সদস্যরা একেবারে যে সীমান্ত পেরিয়ে অর্থাৎ ভারতের যে অংশ সেই অংশটি পেরিয়ে কিন্তু বাংলাদেশে চলে আসে এবং সেখানে এসে তারা বাংলাদেশের উপরে কিন্তু আসলে নির্যাতন বা যে হয়রানিমূলক কিন্তু তারা আচরণ করে। এছাড়া মাঝে মধ্যে কিন্তু ফাঁকা গুলিও আসলে ছড়ে। তবে এই বিষয়টি নিয়ে আমরা বিজিবির সঙ্গে কথা বলেছিলাম। বিজিবি বলছে যে আসলে তারা এই যে সীমান্তবর্তী বাসিন্দাদের যে অভিযোগ বা এই যে হয়রানির যে বিষয়টি সেটি নিয়ে তারা কিন্তু কথা বলছিল বিএসএফ এর সঙ্গে। বিএসএফ এর তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে যে আসলে সীমান্তে যারা চোরা কারবারে আছেন সেসব চোরা কারবার রোধ করার জন্য কিন্তু তারা আসলে এই ধরনের কর্মকাণ্ডটি চালিয়ে থাকেন। তবে এখন সীমান্ত হত্যা বন্ধের জন্য কিন্তু বিএসএফকে আসলে করা বার্তা দেওয়া হচ্ছে বলে বিজিবির তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো মিম, আমার কাছে এই ছিল আখাউড়া সীমান্ত থেকে এখানকার সার্বিক সীমান্ত পরিস্থিতি। আখাউড়া সীমান্ত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। রাখাইনে মানবিক করিডোরের ব্যাপারে চীনের সম্পৃক্ততা নেই। বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্ক উদযাপন বিষয়ক এক সেমিনারে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়েন ওয়াও। তিনি বলেন, স্বাধীন যে কোনো দেশ নিজেদের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নেবে। এ সময় বাংলাদেশ ও মিয়ানমার শান্তিপূর্ণ উপায়ে যে কোনো সংকট সমাধান করতে পারবে বলে আশা করেন তিনি। চীনা রাষ্ট্রদূত আরও বলেন, তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে প্রস্তুত তার দেশ, তবে এজন্য বাংলাদেশকে পদক্ষেপ নিতে হবে। এদিকে ভারত পাকিস্তানের ইস্যুতে তিনি বলেন, সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। বেইজিং চায় উভয় পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং উত্তেজনা বাড়িয়ে তোলা এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে। বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানায় চীন। এদিকে সংস্কার সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে। রোহিঙ্গা সমস্যার সমাধানে দেশটি চেষ্টা করছে বলেও জানান তিনি। to bring all stakeholders together, not China, ASEAN countries, neighboring countries, United Nations, Western countries. We need to have, uniform efforts to bring Rohingya people back to their hometown. So we hope that Bangladesh and Myanmar, you can properly solve the issue on the Rohingya through peaceful dialogue. The Tista River, I also maybe say, you noticed during the joint press release, it is up to Bangladesh to make a decision whether you want to move forward. This project can be started as soon as possible. জাতীয় নিরাপত্তা রক্ষায় অংশীজনদের পরামর্শ নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার তাগিদ দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে 3 সপ্তাহের স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন। এ সময় সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলায় কৌশলগত নেতৃত্বে জোর দেন সেনাপ্রধান। বলেন, দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠন করতে হবে। কোর্স সমাপনীতে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। প্রশিক্ষণের এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও কর্পোরেট প্রতিনিধি সহ মোট 32 জন ফেলো অংশ নেন। Geographical challenges that we are having, you can well imagine where we are located and where are the vulnerabilities that we have, what we need to increase, what we need to do. Thereby you suggest government, but I'm not very sure that government is taking those recommendations or not. I am sure that we have to find out ways and means that whatever that things are coming out that reaches to the government, and of course in their policy making they take deep cognizance of it. জুলাই আন্দোলনের শহীদরা ন্যায় বিচার পেলে স্বৈরাচার আর এদেশে ফিরে আসতে পারবে না। এর ভিন্ন কিছু হলে বিপর্যয় মেনে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইনজীবীরা আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করলে দেশের মানুষ সুবিচার পাবে, কিন্তু বর্তমানে আইনজীবীদের মধ্যে তা দেখা যায় না।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিগত 16 বছরের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, আওয়ামী সরকারের হেনস্থা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এছাড়া কারারুদ্ধ জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দিবেন বলে আশাবাদ জানান ডাক্তার শফিকুর রহমান। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাইলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। আমরা প্রত্যাশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ, এবং আমাদের বুকে ফিরে আসবেন এবং তিনি এদেশে ফিরে এসে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী 27 মে রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। আজহারুলের আইনজীবী বলেন, সিন্ডিকেট করে জামায়াতের নেতাদের রাজনৈতিকভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এটিএম আজহারের খালাসের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আইনজীবী শিশির মুনির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আন্তর্জাতিক মানদণ্ডের বলে যুক্তি দিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। দেশের সর্বোচ্চ আদালতে 2 কার্যদিবসে শেষ হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি। শুনানিতে আইনজীবী শিশির মনির 4টি যুক্তিতে জামায়াতের শীর্ষ এই নেতার খালাস চেয়েছেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে 3 পক্ষের শুনানি শেষ হয়। রায়ের জন্য 27 মে দিন ধার্য করা হয়েছে। আদালতে শিশির মনির অভিযোগ করেন, ষড়যন্ত্র করে জামায়াতের নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তিনি আশা করেন এটিএম আজহার খালাস পাবেন। যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন, অবিচারের শিকার হয়েছেন। এই সিন্ডিকেট কারা ছিলেন, কিভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এবং আমরা একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন সেটাও আদালতে উপস্থাপন করেছি। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা শেখ হাসিনার সঙ্গে গোপনে দেখা করে জামায়াত নেতাদের বিচার করার পরামর্শ দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শিশির মনির। যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে তখন মতদ্বৈততা হচ্ছিল, তখন তিনি সিক্রেটলি দেন প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেন, তাকে বোঝান এবং রাজি করেন। একজন আপিল বিভাগের জজ কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন, তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও কার্যপরিধি সবই আন্তর্জাতিক মানের। সর্বোচ্চ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন বলে আশাবাদ প্রসিকিউশনের। যে আর্গুমেন্ট এটিএম আজহার সাহেবের পক্ষের আইনজীবীরা করেছেন, আমরা সেক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করিনি। প্রসিকিউশন এবং অ্যাটর্নি জেনারেল অফিস শুধুমাত্র অপোজ করার জন্য অ্যাপয়েন্টেড হয়নি, তারা অ্যাপয়েন্টেড হয়েছে দেশকে, জাতিকে ন্যায় বিচার দেওয়ার জন্য, কোর্টকে অ্যাসিস্ট করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমরা এখানে দাঁড়িয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, কাউকে সাজা দেওয়ার জন্য নয়, কাউকে খালাস প্রদানের জন্য। 71 মুক্তিযুদ্ধে রংপুর অঞ্চলে 1256 জন মুক্তিকামী জনতাকে গণহত্যা, 17 জনকে অপহরণ, শত শত ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো 17টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে এই রায়ের বিরুদ্ধে করা হয় রিভিউ আবেদন। জাহিদ হাসান, এখন, ঢাকা। আওয়ামী লীগ করেও যারা আওয়ামী লীগের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন তারাও বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামী 15 মে থেকে 15 জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। স্বৈরাচার আমলে অনেকেই বিএনপির সদস্য হতে চেয়েও পারেনি মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবে। 1 কোটির বেশি নতুন কর্মী যুক্ত করতে সকল বিভাগীয় শহরগুলোতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের
এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি। তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নাই তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। 20 টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয়, এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা, এবারের পদ্ধতিটা একটা আবেদনপত্র থাকবে। দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য দিলে দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা উড়িয়ে দিলেন বিডার চেয়ারম্যান মোহাম্মদ আশিক চৌধুরী। বন্দরের বিভিন্ন মেগা প্রকল্প পরিদর্শন করে তিনি বলেন, আগামী দিনের বাণিজ্যিক ও বৈশ্বিক চাহিদা পূরণে বিশ্বমানের অপারেটর প্রয়োজন। লালদিয়ার চরে এপি মুলার ও বে টার্মিনালে বিশ্বের শীর্ষ 2 বন্দর অপারেটর পিএসএ সিঙ্গাপুর ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগে প্রায় $4 বিলিয়ন বিদেশি বিনিয়োগের প্রত্যাশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জাপানি বিনিয়োগের পর লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপি মুলার এবং পতেঙ্গায় বে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করছে পিএসএ সিঙ্গাপুর ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি খ্যাতনামা টার্মিনাল অপারেটররা। নতুন টার্মিনাল নির্মাণে বিনিয়োগের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সিংহভাগ রাজস্ব আয়ের যোগানদার সবচেয়ে আধুনিক নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনা করতে চায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড। যদিও দেশের নিরাপত্তার প্রশ্নে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি বিদেশিদের দেয়ার তীব্র বিরোধিতা করেছেন রাজনৈতিক দল ও বন্দরের শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দরের প্রায় $4 বিলিয়ন এসব মেগা প্রকল্পকে ঘিরে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব ও বৈশ্বিক কারখানায় রূপান্তরের স্বপ্ন সরকারের। এই প্রেক্ষাপটে মেগা প্রকল্প লালদিয়া চর ও বে টার্মিনাল এলাকা সহ চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। বে টার্মিনাল ও লালদিয়া চরে ডিপি ওয়ার্ল্ড, পিএসএ সিঙ্গাপুর ও এপি মুলারের কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগে লক্ষাধিক লোকের কর্মসংস্থানই শুধু নয়, দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবার আশাবাদ তার। 1 বিলিয়ন করলে প্রথম 2টা সিটি 1 সিটি 2তেই আমরা প্রায় $2 বিলিয়ন মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো। অবভিয়াসলি এটা কিন্তু ওভার টাইম হবে। সো আমরা যদি মনে করি যে 2026 সালে হঠাৎ করে $10 বিলিয়ন ইনভেস্ট, এইভাবে হয় না জিনিসটা, একটু গ্র্যাজুয়ালি আসবে। সো ওনাদের কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে ওনারা গ্র্যাজুয়ালি ইনভেস্ট করতে থাকবেন। তবে এনসিটি পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডকে দিলে দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, ডিপি ওয়ার্ল্ড ভারত সহ বিভিন্ন দেশে 60টির মতো বন্দর পরিচালনা করছে। ডিপি ওয়ার্ল্ডের মতো বিশ্বমানের অপারেটর আসলে বন্দরের দক্ষতা ও সক্ষমতা অনেক বাড়বে। মেজরিটি অফ দ্য গ্লোবাল পোর্ট অপারেটরস তাদের নিজেদের দেশে হয়তো 1-2টা পোর্ট চালায়, কিন্তু গ্লোবালি তারা আরো 60-70টা দেশে পোর্ট চালায়। তো কারোই সিকিউরিটি কনসার্ন হয় না, আমাদেরই খালি সিকিউরিটি কনসার্ন হয়ে যায়। এটা দ্যাটস আনফরচুনেট। আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি। আমি শিওর যে ওনারা জানেন যে ওনাদের আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা ম্যারিটাইম সিকিউরিটি, ওটা কিভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে। এই সময় বন্দরে মেগা প্রকল্প বে টার্মিনাল নিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, এই টার্মিনাল নির্মিত হলে পণ্য পরিবহনের খরচই শুধু কমবে না, সরাসরি কন্টেইনার সার্ভিস পরিচালনা করা যাবে বিশ্বের বিভিন্ন বন্দরের সাথে। তো 13 মিটারের জাহাজ আসলে পরে এখন যেই জাহাজগুলো আসে তার প্রায় 3-4 গুণ একটা জাহাজই নিতে পারবে। এতে আমাদের পরিবহন কস্ট কমে যাবে এবং একই সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে। আমরা দ্রুত এখান থেকে ডাইরেক্ট ফিডার পোর্ট হিসাবে অপারেট করতে পারবো এবং রিজিওনাল যে কানেক্টিভিটি সেটাও আমরা এখানে করতে পারবো। 3টি টার্মিনাল নির্মিত হলে বছরে প্রায় 40 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করবে বে টার্মিনাল। এই বছরেই বে টার্মিনালের কাজ শুরু হবে ও 2031 সালে চালু হবে নতুন এই বন্দর। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। কালশী স্টিল ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে এই অভিযান পরিচালনা করে অঞ্চলের দুইয়ের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এ সময় প্রায় অর্ধশতাধিক দোকানপাট ও ময়লার ভাগাড় উচ্ছেদ করা হয়। তবে এ সময় উচ্ছেদ অভিযানে বাধা প্রদানের চেষ্টা করে দখলদাররা। তাদের দাবি, এই অভিযানের আগে
মালামাল সরিয়ে নিতে তাদের কোনো ধরনের নোটিশ বা সময় প্রদান করা হয়নি, ফলে পরিবার নিয়ে তাদের রাস্তায় নামতে হবে। অন্যদিকে প্রশাসন বলছে অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে নোটিশ প্রদানের কোনো নিয়ম নেই, তবে এক পর্যায়ের বাধার মুখে 3 দিনের সময় দিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করে সিটি কর্পোরেশন। জায়গায় থাকলে তাদের উচ্ছেদ করা হয়, এটা তো মানে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যে অবৈধ জায়গায় থাকবে তাদেরকে উচ্ছেদ করা হয়, এটা তো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। বারবারই তাদের তো উচ্ছেদ করা হয়, তাই না? তারা বারবারই এসে পড়ে, এটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। এটা অবৈধ সরকারি জায়গায় যদি কেউ থাকে তাদের নোটিশ দিতে হবে, এরকম কোনো নিয়ম বা স্থানীয় জনগণের কথার মতো তাদের 3 দিন সময় দেওয়া হলো, 3 দিনের মধ্যে তারা এখানে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো কলেজের গেট বন্ধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। শিক্ষক নিয়োগ সহ 6 দফা দাবি সমন্বয় করে 4 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। ফলে বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা সহ সব কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া আন্দোলনকারীদের উপর শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটদের হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারেরও দাবি জানান তারা। আমি প্রথমে যে জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই, আমরা এই কথাটা আগেও বলছি, আমরা জিনিসটা এখনো ক্লিয়ার করতে চাই। ঢাকা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত নার্সিং কলেজগুলোর সাথে সম্মতি প্রকাশ করে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নামছিলাম। আমাদের দাবি ছিল ইউজিসি নীতিমালা কর্তৃক যেভাবে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আমরা ওইভাবে আমাদের মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ চাইছিলাম। আমাদের যে ভাই বোনদের উপর হামলা চালানো হয়েছে শিক্ষক কর্তৃক এবং পোস্ট বেসিক কর্তৃক, সেই হামলার ন্যায় বিচার চাইতে। তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের জায়গা আমাদের বরিশাল নার্সিং কলেজে হবে না। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেছে বিভিন্ন বিভাগের শিক্ষকরাও। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে আন্দোলনে একাত্মতা জানিয়ে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ করে জানান, বর্তমান উপাচার্যের কার্যকলাপ জুড়ে কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি, বরং নিয়ম ভঙ্গের অভিযোগে শিক্ষকদের বহিষ্কার করা হয়েছে। 24-25 অর্থ বছরে পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও উন্নয়ন বাস্তবায়ন করেনি উপাচার্য বলেও অভিযোগ করেন শিক্ষকরা। শিক্ষার্থীরা জানান তাদের বারবার দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি। কোনো দ্রুত সময়ের মধ্যে উপাচার্যের অপসারণের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন তারা। তার ফ্যাসিবাদী আচরণের কারণে আজকে এই 24 দিন ধরে আমাদের সন্তানতুল্য কোমলমতি ছাত্রছাত্রীরা এই যৌক্তিক আন্দোলনে এখানে সময় ব্যয় করছে, তাদের এখানে থাকার কথা ছিল না। আমাদের শিক্ষকরাও চলে আসছে, যার কারণে পুরো বিশ্ববিদ্যালয় যে এই বিসিকে চায় না, এই স্বৈরাচারী বিসিকে চায় না, তার বাস্তব যে প্রমাণ, সেই প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আজকের গ্রাউন্ড ফ্লোরে। 22 দফা না 4 দফা নাই, আমাদের 1 দফাই দাবি। আমাদের দাবি হচ্ছে যে ভিসি মহোদয় যিনি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারেন নাই, তাকে অপসারণ করতে হবে এবং শিক্ষার্থীদের এই যে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। স্নাতক ডিগ্রিধারী কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্য নিরসন সহ 6 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতি থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি বাস্তবায়নের নানা ধরনের স্লোগান দেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনে এসে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক। শিক্ষার্থীদের দাবি 10ম গ্রেডের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কৃষি গ্র্যাজুয়েটদের আবেদনের সুযোগ দিতে হবে। কৃষি গ্র্যাজুয়েট ছাড়া কেউ যেন নামের আগে কৃষিবিদ লিখতে না পারে সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। সর্বোপরি কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্য নিরসনের দাবি জানান। দশম গ্রেড অর্থাৎ উপসহকারী কৃষি কর্মকর্তা এবং গবেষণা প্রতিষ্ঠান সমূহে যে সমমানের পদ রয়েছে, সেই পদগুলোকে আমাদের কৃষিবিদদের আবেদন করার সুযোগ দিতে হবে এবং পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, যেটা শুধুমাত্র ডিপ্লোমাটা পরীক্ষা দিতে পারে। কৃষি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, তোমরা সোমবারে 12টা বা 12:30 যেতে পারবে কিনা, তোমাদের দাবি দেওয়া শুনবে, স্মারকলিপি নিবে এবং ওনার তরফ থেকে যা করা অবশ্যই উনি করবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং আমরা তোমাদের সাথে সম্পূর্ণভাবে তোমাদের নৈতিক এই ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। চলতি বছর কুমিল্লায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, আর তাতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে কৃষকের জীবনে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আশার আলো দেখছেন। কৃষি বিভাগ বলছে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। খালেদ সাইফুল্লাহ রিপোর্ট।
গেল বছরের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কুমিল্লার কৃষকরা। হাড় ভাঙা পরিশ্রম করে যাদের জীবন চলে, উজানের ঢল ও টানা বৃষ্টিতে কষ্টের ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তারা। তবে বছর ঘুরতেই বোরো ধানের বাম্পার ফলনে দেখছেন আশার আলো। বন্যায় ক্ষতিগ্রস্ত বুড়িচংয়ের মাঠে চলছে ধান কাটার ধুম। এ মৌসুমে বোরো ধানের আবাদে সন্তুষ্টি প্রকাশ করেছেন চাষিরা। জানান, বাজারে ধানের ভালো দাম পাওয়া নিয়ে কিছুটা চিন্তা রয়েছে তাদের। পাশাপাশি আবহাওয়া নিয়েও আছে শঙ্কা। আমি 240 শতক করছি আর কি, আশা তো করি মনে করে 100 মনের উপরে হবে আর কি ইনশাল্লাহ। কানি ক্ষেত্রে মিনিমাম 30 শতকে কানি, কম কইরা 20 মন 22 মন ধান হইতেছে। কামলা দামটা একটু বেশি আর কি, 1100 টাকা 1200 টাকা রোজ পরে, খাওয়াটা 1500 টাকা মতো যায় আর কি। দলে দলে কৃষাণী ধান কাটছেন, মারাই করছেন। আর সেই আনন্দে সামিল হয়েছেন দূরের জেলা থেকে আসা শ্রমিকরাও। বিঘা প্রতি 35-36 মন 40 মনও হয়েছে বিঘা প্রতি। এখানে কাজকর্ম করতেছি, এখান থেকে টাকা পয়সা পাঠাইতেছি, বাড়ির সংসার চলতেছে। একটা লেবারের দাম 800 টাকা, আর ধানের কেজি দিয়ে গেছে 1200-1300 টাকা, তাহলে হেয়ারে গিয়ে পুষিতেছে না। কৃষি বিভাগ বলছে, সঠিক সময়ে বীজ এবং সার সরবরাহের কারণে এবার 1,62,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কাঙ্ক্ষিত সময়েই গোলায় ফসল উঠবে বলে জানান কৃষি কর্মকর্তারা। বোরোর এখন পর্যন্ত যে অবস্থা, এটা খুবই আশাব্যঞ্জক এবং আমরা মনে করি যে আগামী হয়তো 15-20 দিন যদি আবহাওয়াটা একটু ভালো থাকে, মানে বৃষ্টি বা ঝড় তুফান না হয়, তাহলে কৃষক মোটামুটি আমাদের 80% ফসল ঘরে চলে আসবে। আকাশে মেঘ জমলেই কালবৈশাখী ঝড় আর উজানের ঢলের আতঙ্ক কাজ করছে কুমিল্লার ফসলের মাঠের এই কৃষকদের মাঝে। গেল রোপায়মান মৌসুমে প্রায় 22,300 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। কৃষি বিভাগ বলছে, বোরো মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন তারা। আবহাওয়া ভালো থাকলে ফসল ঘরে তুলবেন এই বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে শুরু হয়েছে 3 দিনের আনন্দ উৎসব। সকালে কুঠিবাড়িতে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করা হয়। এতে জাতীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের রবীন্দ্র জন্মোৎসবকে ঘিরে কুঠিবাড়িতে বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে চলছে বেচাকেনা। শিশু কিশোরদের বিনোদনের নানা অনুষঙ্গ মেলায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে। আগামী 11 মে শেষ হবে 3 দিনের এই আয়োজন। জমিদারি দেখাশোনার জন্য 1891 সালে প্রথম কুষ্টিয়ার শিলাইদহে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত এবং বাংলাদেশের বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এখন দুপুর শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অপারেশন সিন্দুরে নিহত শতাধিক দাবি রাজনাথের। ভারতের 12টি ড্রোন ভূপাতিত বলছে ইসলামাবাদ। কাশ্মীর সীমান্তে রাতভর গুলি, উত্তেজনা তুঙ্গে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে কঠোর নজরদারি। কুড়িগ্রাম, খাগড়াছড়ির পর মৌলভীবাজার দিয়ে শতাধিক অনুপ্রবেশ, আটক 73। জাতীয় নিরাপত্তা রক্ষায় অংশীজনদের পরামর্শে দেশকে এগিয়ে নেওয়ার তাগিদ সেনাপ্রধানের। সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত নেতৃত্বে জোর। আওয়ামী লীগের দুর্নীতিতে জড়িত নয় এমন যে কেউ আসতে পারবেন বিএনপিতে। সংবাদ সম্মেলনে রিজভী। 15 মে থেকে সদস্য সংখ্যা শুরু, লক্ষ্য 1 কোটির বেশি যুক্ত করা। বিদেশি অপারেটর দিয়ে বন্দর পরিচালনায় সার্বভৌমত্বের শঙ্কা উড়িয়ে দিলেন বিডার চেয়ারম্যান। নিউ মোরিং টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।